আসসালামু আলাইকুম দর্শক। পাকিস্তান সৌদি আরবের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে পাকিস্তান যদি আক্রান্ত হয় অথবা সৌদি আরব মনে করবে সৌদি আরব আক্রান্ত হয়েছে সাথে সাথে। একইভাবে বলি, সৌদি আরব যদি আক্রান্ত হয় তাহলে পাকিস্তান মনে করবে পাকিস্তান আক্রান্ত হয়েছে, অর্থাৎ এক দেশ আক্রান্ত হলে আরেক দেশ মনে করবে সেই দেশে আক্রান্ত হয়েছে। তো এখন পাকিস্তান হচ্ছে একটি পারমাণবিক শক্তিশালী মুসলিম একমাত্র দেশ, যার কাছে অনেকগুলো পারমাণবিক 170টার মতো পারমাণবিক বোমা আছে, মজুদ আছে বলে শোনা যায়। ভারত থেকে বেশি যার পরিমাণ। পাকিস্তান সৌদি চুক্তির পরে এটা একটা ন্যাটোর মতো, মুসলিম ন্যাটোর মতো হয়ে গেছে। অনেকে বলছে এটা মুসলিম ন্যাটোর মতো হয়ে গেছে। এখন এই চুক্তির পরে পাকিস্তান বাংলাদেশকে একইভাবে চুক্তি করার জন্য অফার দিয়ে রেখেছে এবং শোনা যায় বাংলাদেশ এবং পাকিস্তান এই চুক্তির ব্যাপারে অনেক দূর এগিয়ে গেছে বলে শোনা যাচ্ছে। এখন এই কথাবার্তাতে ভারতের মিডিয়া, গদি মিডিয়া চোখে অন্ধকার দেখছে, ভারতের সরকারও চোখে অন্ধকার দেখছে। কারণ আগে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে হলে চীন ছিল, আর এখন আরেকজন থাকবে সৌদি আরব। ভারতের জন্য বিপদের ডঙ্কা বেশি বাঁচতে শুরু করেছে বলে মনে হচ্ছে। একটু আগে বলেছিলাম বাংলাদেশ পাকিস্তান সেনাদের মধ্যে এই চুক্তির ব্যাপারে আলোচনা নাকি অনেক দূর এগিয়ে গেছে। ঢাকার একটি কূটনৈতিক সূত্র মতে আগামী মাসে, অর্থাৎ এটা সেপ্টেম্বর মাস, অক্টোবর মাসে, আগামী মাস অর্থাৎ অক্টোবর মাসে সামরিক চুক্তি হবে বলে শোনা যাচ্ছে। ভারতের পররাষ্ট্র মুখপাত্র রণধীর জয়সওয়াল এগুলি বাংলাদেশে কিছু হলে, পাকিস্তানে কিছু হলে সে তাড়াতাড়ি মিডিয়াতে চলে আসে, তাদের চুলকানি বেড়ে যায়। সৌদি পাক চুক্তির ফলে ভারত এখন অন্ধকার দেখতে শুরু করেছে, তদ্রুপ ইসরায়েল অন্ধকার দেখতে শুরু করেছে। ইসরায়েল আগে মিডল ইস্টকে নিয়ে যেভাবে খেলতো, এখন সেই খেলা আর ইসরায়েলের টিকবে না। ইসরায়েলকে এখন চিন্তা করতে হবে পাকিস্তানকে, সৌদি আরবকে আক্রমণ করলে পাকিস্তানের মতো একটি শক্তিশালী নিউক্লিয়ার পারমাণবিক শক্তিশালী দেশের কথা তাকে 100 বার চিন্তা করতে হবে। পাকিস্তানের সেনাবাহিনী আছে 6,64,000, আর বাংলাদেশের সেনাবাহিনী আছে 1,00,000। পাকিস্তানের সেনাবাহিনী হচ্ছে 6,54,000, বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে 1,64,000। মোট ধরা যায় 8 লক্ষ প্লাস সেনাবাহিনী। পাক সেনাবাহিনী প্রফেশনাল সেনাবাহিনী, এরা যুদ্ধবিদ্যা অনেক বেশি পারদর্শী এবং প্রতিকূল পরিবেশের সাথে তারা টিকে আছে, এবং তারা শারীরিক গঠন তাদের ভারতীয় সেনাবাহিনীর তুলনায় অনেক বেশি শক্তিশালী, মানসিক শারীরিক। পাকিস্তানি সেনাবাহিনীর সাথে একজন সেনাবাহিনীর সাথে ভারতীয় 10 জন সেনাবাহিনীর সমান ধরা হয়। বাংলাদেশের সেনাবাহিনী একটা শক্ত সেনাবাহিনী, যেটা জাতিসংঘ বাহিনীতে পাকিস্তান সেনাবাহিনীও কাজ করে, বাংলাদেশ সেনাবাহিনীও কাজ করে, এবং অনেক বীরত্ব দেখিয়েছে জাতিসংঘ বাহিনীতে। তুলনামূলকভাবে ভারতীয় সেনাবাহিনী অনেক বেশি দুর্বল, অনেক বড় সেনাবাহিনী হওয়াতে ভারত সরকার পুরোপুরি নজর দিতে পারে না এই বাহিনীটিকে শক্তভাবে তৈরি করতে এবং সুশৃঙ্খল করতে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের মতে পাকিস্তান 9ম পজিশনে আছে। পাকিস্তানে একজন সেনা, একটু আগে বললাম, একজন সেনার সাথে ভারতীয় 10 জন সেনার সমান ধরতে হয়। ভারতীয় বাহিনীর তুলনায় পাকিস্তানি বাহিনী যে অনেক বেশি শক্তিশালী সে ব্যাপারে নো ডাউট। ভারতীয় সেনাবাহিনীর অনেক বেশি হওয়াতে তাদের ব্যাপারে ভারতের সরকার পুরোপুরি দক্ষতা বৃদ্ধিতে পুরোপুরি মনোযোগ দিতে পারে না ইন কম্পেয়ার উইথ পাকিস্তান এবং বাংলাদেশ। ভারতীয় বাহিনীর মানসিক চাপ অনেক বেশি, মানসিক চাপের কারণে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি। আবার বলছি, ভারতীয় বাহিনীর মানসিক চাপ অনেক বেশি, মানসিক চাপের কারণে আত্মহত্যা করার প্রবণতা অনেক বেশি।
বিগত 3 বছরে আত্মহত্যা করেছে 650 জনের মতো ভারতীয় সেনা সদস্য, যেটা অকল্পনীয়। এদের বেশিরভাগই পাক সীমান্তে দায়িত্বে পালনে তারা মানসিক চাপে ভুগেছে। ভারতীয় সরকারের হিসাবে প্রতি 3 দিনে একজন সেনা আত্মহত্যা করে ভারতের। প্রতি 3 দিনে একজন ভারতীয় সেনা আত্মহত্যা করে। বাংলাদেশের সাথে চুক্তি হলে পাকিস্তানের সাথে বাংলাদেশের চুক্তি হলে বাংলাদেশ পাকিস্তানের শক্তিশালী এবং বৃহৎ মিসাইল ভান্ডার ব্যবহার করতে পারবে, এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের চুক্তি হলে তখন এই বাংলাদেশকে কোনো কিছু করা ভারতের পক্ষে সম্ভব হবে না। 101বার চিন্তা করতে হবে বাংলাদেশের সাথে কোনো কিছু করা নিয়ে। এখন যেভাবে মুখে বুলিয়ে আওড়ায়, তখন বুলিয়ে আওড়াবে শুধু, কার্যকরতে করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। পাকিস্তান একটি শক্তিশালী পারমাণবিক মুসলিম কান্ট্রি দেশ। ভারত ক্রমান্বয়ে একা হয়ে গেছে পুরো বিশ্ব থেকে। আমি একটু বলছি ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে, ভারতের প্রতিবেশী দেশের নাম বলছি এবং তাদের সাথে ভারতের সম্পর্কের ব্যাপারে আমি উল্লেখ করছি। চীন ভারতের বড় শত্রু, পাকিস্তান ভারতের বড় শত্রু। এখন শেখ হাসিনা উত্তর বাংলাদেশকে ভারত তার শত্রু বানিয়ে ফেলেছে, এবং বাংলাদেশের মানুষ ভারতকে পছন্দ করে না। ভারত বিরোধী বাংলাদেশের মানুষ বর্তমানে। নেপাল একটা পুরো হিন্দু দেশ হওয়া সত্ত্বেও ভারত বিরোধী, এবং নেপালের সাথে সম্পর্ক বেশি চীনের। আমি বাকি পাকিস্তান, বাংলাদেশ, চীন, নেপাল, এই 3টি দেশের সাথে চীনের সম্পর্ক উত্তর অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। শ্রীলঙ্কার সাথে চীনের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। শ্রীলঙ্কার সাথে ভারতের শত্রুতা আছে, শত্রুভাবাপন্ন দেশ শ্রীলঙ্কা, ভারত। একইভাবে মালদ্বীপ ভারতের শত্রু, ভারত মালদ্বীপকে বন্ধু মনে করে না। তারপর এদিকে হচ্ছে মায়ানমার চীনের বন্ধু, কিন্তু ভারতের সাথে সম্পর্ক ভালো না, সাপে নেমে। আর ইন্দোনেশিয়া ভারতের সাথে সম্পর্ক ভালো না, আমেরিকার সাথে ভালো সম্পর্ক না। আমেরিকা ভারতকে পছন্দ করে না, কানাডা ভারতকে পছন্দ করে না, ইউরোপের ম্যাক্সিমাম দেশ ভারতকে পছন্দ করে। গত কয়েকদিন আগে ইউরোপের একজন মন্ত্রী বলেছেন যে ইউরোপীয় ইউনিয়নের যে ভারতকে ভেঙে 33 টুকরা না কত টুকরা করবে, এবং সেগুলোর ম্যাপও প্রচারিত করেছে। এখন ভারতের রাতের ঘুম হারাম হয়ে গেছে। ভারতের এই সমস্ত কারণ একমাত্র ভারতের দাদাগিরি এবং ক্ষমতার অপপ্রয়োগ। প্রতিবেশী ছোট ছোট দেশগুলোর উপর ক্ষমতার অপপ্রয়োগ এবং ভারতের দাদাগিরি, এই সমস্ত কারণে ভারতের আজকে এই হাল হয়ে গেছে। তো যেটা বলছিলাম, ভারতের যত সামনে যে দিনগুলো আসছে ভারতের জন্য, সেটা অনাকাঙ্ক্ষিত দিন হচ্ছে, ভারতের জন্য শুভময় দিন হচ্ছে না। বাংলাদেশের সাথে শত্রুতা বাড়িয়ে ফেলেছে শেখ হাসিনা উত্তর। শেখ হাসিনার সাথে সম্পর্ক রেখেছে। শেখ হাসিনা এখানে জাতিসংঘের হিসাব মতে 1400 ছাত্র হত্যাকাণ্ডের সাথে জড়িত, বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত, হেফাজত হত্যাকাণ্ডের সাথে জড়িত, আয়নাগর গুম এগুলি সবগুলির সাথে শেখ হাসিনা এবং ভারতের সরকার জড়িত। যার কারণে বাংলাদেশের মানুষ বর্তমানে প্রচণ্ড এক ভারত বিরোধী অবস্থানে আছে, এবং এই অবস্থান করবে না, এবং সেই সুযোগটা নিচ্ছে পাকিস্তান। অবশ্যই নিবে পাকিস্তান। আর পাকিস্তানের সাথে আমাদের চুক্তি হলে আমরা নিরাপদ, সৌদি যেমন পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে আশ্রয় গ্রহণ করেছে, বাংলাদেশের পাকিস্তানের সাথে এরকম হলে পাকিস্তানের নিরাপত্তা ছাতার নিচে বাংলাদেশও আশ্রয় নিতে পারবে। আর বাংলাদেশকে তখন হুমকি করা ভারতের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, ভারতের জন্য সেটা আত্মঘাতী হয়ে যাবে। আর বাংলাদেশ পাকিস্তানের সাথে যদি নিরাপত্তা চুক্তি করে, সামরিক চুক্তি করে, তাইলে ভারতের শিলিগুড়ি করিডোর অনেক বেশি অনিরাপদ হয়ে যাবে, এবং ভারতের 7টি রাজ্য অনেক বেশি অনিরাপদ হয়ে যাবে, এবং বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতম হবে। সারা ভারতে এখন বিচ্ছিন্নতাবাদী, অনেক আগে থেকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে, এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের তোরে ভারত অনেকটা কাবু হয়ে গেছে। 7 সিস্টার আলাদা তো হবে, প্লাস এইদিকে পশ্চিমবাংলা আলাদাভাবে হুমকি দিচ্ছে, পাঞ্জাব আলাদা হয়ে যাবে, কাশ্মীর তো আলাদা হবেই। এদিকে ভারতের যেই সাউথের যে রাজ্যগুলো, সেগুলো ভারতকে অনেক আগে হুমকি দিয়ে রেখেছে। তারা বলছে ভারত যদি না মানে তাদের কথা, তারা বিচ্ছিন্নতার পথে চলে যাবে। তাহলে ভারতের আর থাকবে কি? পুরো ভারতের প্রায় প্রত্যেকটা জায়গায় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন প্রবল, যার কারণে ভারত অসুবিধাজনক ইয়েতে আছে। ভারত কয়টা দেশের সাথে যুদ্ধ করবে? ভারতের সব প্রতিবেশী দেশগুলো ভারত নিজে শত্রু বানিয়ে রেখেছে।
এই মোদির শত্রুবাণীর মধ্যে পররাষ্ট্রনীতি একেবারে গোল্লায় গেছে, একেবারে অভাব। অলরেডি 50% ট্যারিফ বসিয়ে দিয়েছে ট্রাম্প, এবং গত 2 দিন আগে ডিক্লেয়ার করেছে যারা আমেরিকাতে পড়তে যাবে এবং ব্যবসা করতে যাবে তাদেরকে বাংলাদেশি টাকায় 1,21,00,000 টাকা নগদে দিতে হবে এই ভিসার জন্য। তো এগুলা, আর কয়টা লোক 1,21,00,000 টাকা দিয়ে পাকিস্তানে যাবে বা আমেরিকা যাবে, এবং যাওয়ার পরে অনেক ট্যাক্স বসাবে তাদের উপর। তো ভারতের জন্য আমেরিকা অন্ধকার হয়ে গেছে, দুনিয়াটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে ভারতে। এখন সৌদি আরব নিরাপত্তা চুক্তি করাতে পাকিস্তানের সাথে, এখন কাতারও করবে। কাতারকে অলরেডি অ্যাটাক করে বসেছে আমেরিকা, কাতারকে আমেরিকা অ্যাটাক করে বসেছে। কাতার আমেরিকার শক্তিশালী বন্ধু, বিশাল সবচেয়ে বড় ঘাঁটি আছে কাতারে। সেই আমেরিকা ইসরায়েল যখন কাতারে অ্যাটাক করে বসেছে, তখন অবশ্যই শোনা গেছে তার অ্যাটাক করার 1 ঘন্টা আগে নেতানিয়াহু ট্রাম্পের সাথে কথা বলেছে, অবশ্যই পারমিশন নিয়েছে, অবশ্যই অনুমতি দিয়েছে, অবশ্যই সাই দিয়েছে, গ্রিন সিগন্যাল দিয়েছে ট্রাম্প, যার কারণে সহজে আক্রমণ করে বসছে। এখন ট্রাম্পের জন্য অনেকটা বেদিছে, ট্রাম্পের প্রভাব, আমেরিকার প্রভাব মিডল ইস্টে অনেকটা খর্ব হতে বসেছে। এবং সৌদি আরবের মতো দেশ আমেরিকার উপর এখন আস্থা না রেখে, পাকিস্তান পারমাণবিক শক্তিশালী দেশ, পাকিস্তানের উপর পূর্ণমাত্রা আস্থা রেখেছে, যাতে আশা করি আরও লাভবান হবে। ইরান নাকি উপদেশ দিয়েছিল সৌদি আরবকে পাকিস্তানের সাথে নিউক্লিয়ার সামরিক চুক্তি করার জন্য। ইরানও নাকি পাকিস্তানের সাথে সামরিক চুক্তি হয়তো করতে পারে। পাকিস্তান, ইরান এবং সৌদি আরব, এই তিনটি এখন অনেকটা একজোটের মতো হয়ে গেছে। এবং এর মধ্যে পুরো মিডল ইস্ট, আমি যেটা দেখতে পাচ্ছি, পুরো মিডল ইস্টে অন্যান্য দেশও সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে, কারণ আমেরিকার উপর কেউ এখন আস্থা রাখতে পারছে না। আমেরিকাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে, কোনো আস্থা রাখতে পারছে না। এখন তারা সবাই একে একে পাকিস্তানের সাথে নিরাপত্তা সামরিক চুক্তি করবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী আসিফ বলেছেন যে এটা ওপেন রাখা আছে, পাকিস্তানের দরজা খোলা রাখা আছে, যে কেউ এসে পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতে পারবে, নিরাপত্তা চুক্তি করতে পারবে। এটাতে ভারতের ভয় দিয়ে গেছে। ভারত এই সাউথ ইস্ট, দক্ষিণ এশিয়াতে ভারত ক্রমেই শক্তিহীন হয়ে পড়ছে এবং প্রভাবহীন হয়ে পড়ছে পাকিস্তানের তুলনায়। পাকিস্তান একঘরে করতে গিয়ে এখন ভারত নিজে একঘরে হয়ে গেছে এবং প্রভাবহীন হয়ে গেছে। এখন ডক্টর ইউনূস ভারতকে পাত্তাও দেয় না, এবং ডক্টর ইউনূস অনেকটা আমেরিকার দিকে ঝুঁকেছে, চীনের দিকে ঝুঁকেছে, যেটা কারণে এইখানেও বাংলাদেশে সুবিধা করতে পারবে না ভারত। বাংলাদেশের মানুষ ভারতের পক্ষে নাই, চরম ভারত বিরোধী। দেশ। আর ভারতের অনেক মিডিয়াতে মাঝে মধ্যে দেখা যায় তারা খবর প্রকাশ করে তারা মাত্র 1 দিনের মধ্যেই পুরো বাংলাদেশ দখল করে ফেলবে, এমনকি তারা বাংলাদেশের রংপুর ও চট্টগ্রামকে আলাদা করে নেবে। এখন প্রশ্ন হলো, ভারত কি চাইলে বাংলাদেশকে দখল করে নিতে পারবে? বাংলাদেশের সামরিক সক্ষমতা কেমন, বা বাংলাদেশ সেনাবাহিনী কতটা শক্তিশালী? এবং 2025 সালে এসে যদি ভারত বাংলাদেশ যুদ্ধ লাগে তাহলে কি ঘটবে? বাংলাদেশ কি পারবে ভারতকে মোকাবেলা করতে? সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। এই ভিডিওটিতে ভারত ও বাংলাদেশের সামরিক সক্ষমতা একদম নিরপেক্ষভাবে তুলে ধরা হয়েছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভারত পৃথিবীর 4র্থ শক্তিশালী দেশ এবং ভারতীয় বিমান বাহিনী ব্যাপক শক্তিশালী। আপনারা হয়তো জানেন যে ভারতীয় বিমান বাহিনীতে রাফেলের মতো উন্নত ফাইটার জেট রয়েছে। ভারতীয় বিমান বাহিনীতে 36টি রাফেল যুদ্ধবিমান রয়েছে, যেগুলো ভারতীয় বিমান বাহিনীকে করেছে আরো বেশি শক্তিশালী। আর এই রাফেল যুদ্ধবিমানই ভারতের সব থেকে উন্নত ফাইটার জেট। যদিও কিছুদিন আগে যখন পাকিস্তানের সাথে ভারতের আকাশ যুদ্ধ শুরু হয়েছিল, তখন কিন্তু 3টি ভারতীয় রাফেলকে সন্ধান করেছিল পাকিস্তান। চীনের তৈরি জেটেন্সি ফাইটার জেট তখন সারা পৃথিবী জুড়ে আলোচনায় আসে। যদিও ভারত স্বীকার করছিল না যে তাদের রাফেল হারিয়েছে, কিন্তু রাফেল প্রস্তুতকারক দেশ ফ্রান্সই স্বীকার করেছিল তাদের রাফেল যুদ্ধবিমান হারিয়েছে ভারত। এবং ফ্রান্স এটাও দাবি করে যে মূলত পাইলটের ভুলের কারণেই রাফেল যুদ্ধবিমান হারাতে হয়েছে। ভারতের হাতে রাফেল ছাড়াও আরো অনেক অত্যাধুনিক ফাইটার জেট রয়েছে। ভারতের হাতে টোটাল এয়ারক্রাফট আছে 2229টি, এর মধ্যে ফাইটার জেট রয়েছে মাত্র 513টি। রাফেল ছাড়াও ভারতের হাতে সুখোই 30 MKI, তেজাস, MiG-29, মিরাজ 2000 এবং MiG-21 এর মতো ফাইটার জেট রয়েছে।
যদিও এগুলো অনেক পুরনো ফাইটার জেট, তারপরে ভারত এগুলোকে রিপ্লেস করেনি। বলা যায় যে ভারত এখনো ব্রিটিশ আমলের ফাইটার জেট ব্যবহার করে। এবার আমরা বাংলাদেশ এয়ারফোর্স সম্পর্কে জানবো। বন্ধুরা, বাংলাদেশের সবচেয়ে উন্নত ফাইটার জেট হলো MiG-29, যেটা সোভিয়েত ইউনিয়নের তৈরি। MiG-29 ডবল ইঞ্জিন বিশিষ্ট ফাইটার জেট হলেও এগুলো সোভিয়েত আমলের তৈরি এবং এগুলো বেশ পুরনো একটি ফাইটার জেট। বাংলাদেশের হাতে টোটাল 8টির মতো MiG-29 ফাইটার জেট রয়েছে, আর এগুলো 4th জেনারেশনের ফাইটার জেট। বর্তমানে বাংলাদেশের হাতে 8টি MiG-29 এর মধ্যে 2টি নষ্ট এবং বাকি 6টি ঠিক আছে। MiG-29 ছাড়াও বাংলাদেশ বিমানবাহিনীর হাতে চিনুক F7 রয়েছে আরো 36টি। যদিও এই ফাইটার জেট গুলো 60-এর দশকের, তারপরেও এখনো কিন্তু বাংলাদেশ এই ধরনের ফাইটার জেট অপারেট করে থাকে। এই তো কিছুদিন আগে মাইলস্টোন স্কুলের উপরে বাংলাদেশের একটি F7 DJI মডেলের ফাইটার জেট ক্র্যাশ করে। যদিও সেটি প্রশিক্ষণ মডেলের ছিল, তারপরেও কিন্তু অনেক পুরোনো হওয়ার কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। আমরা যদি এবার বিমান সক্ষমতার কথা বলি ভারত ও বাংলাদেশের মধ্যে, তাহলে ভারতের চেয়ে 100 বছর পিছিয়ে আছে বাংলাদেশ। আকাশ যুদ্ধে বাংলাদেশ কখনোই ভারতের সাথে টিকতে পারবে না। কিন্তু শুধুমাত্র বিমান বাহিনীতে কখনোই একটি দেশের ভূখণ্ড দখল করা সম্ভব নয়। হয়তো ভারত বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করতে পারবে, কিন্তু কোনো এলাকা দখল করতে পারবে না। আর কোনো এলাকা দখল করতে হলে প্রয়োজন হবে সেনাবাহিনীর। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে তুলনা করব। বন্ধুরা, পদাতিক বাহিনী বা সেনাবাহিনীর কথা বললে ভারতের চেয়ে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি দক্ষ এবং শক্তিশালী। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করেছে এবং বিশ্বের 56টি দেশে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষা মিশন পরিচালনা করেছে। এবং ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা অনেক দুর্বল। ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা নেই বাংলাদেশ সেনাবাহিনীকে মোকাবেলা করার। সামান্য বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির হাতে মাঝে মধ্যে মার খায় ভারতীয় বর্ডার গার্ড। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে টোটাল 14,55,550 জন অ্যাক্টিভ সৈন্য রয়েছে, যা চীনের পরে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী। যদিও ভারতীয় সেনাবাহিনী সংখ্যার দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয়তম, কিন্তু দক্ষতার দিক থেকে 100তম অবস্থানেও নেই। আপনারা হয়তো জানেন যে ভারতীয় সেনাবাহিনী একটি নেশাগ্রস্ত সেনাবাহিনী, তারা সবসময় মদ খায়। যদি কখনো ভারত পাকিস্তান যুদ্ধ লাগার মতো অবস্থা তৈরি হয়, তখনই কিন্তু ভারতীয় সেনাবাহিনী লেজ গুটিয়ে পালিয়ে যায়। আজ পর্যন্ত কোনো যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করতে পারেনি ভারতীয় সেনাবাহিনী। এমনকি বাংলাদেশের সাথে বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছে ভারত। 2001 সালে বাংলাদেশ বর্ডার গার্ডের সাথে যুদ্ধে জড়িয়েছিল ভারতীয় বর্ডার গার্ড। সেটা ঘটেছিল 2001 সালে এবং সেটা বনাইমানি যুদ্ধ নামে পরিচিত। সেখানেও কিন্তু ভারতের ব্যাপক পরাজয় ঘটেছিল বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে। অন্যদিকে বর্তমানে বাংলাদেশের সৈন্য সংখ্যা 2,10,000 এবং প্যারামিলিটারি সৈন্য সংখ্যা প্রায় 68 লক্ষ, যেটি পৃথিবীর বৃহত্তম সেনাবাহিনী। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে টোটাল যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,201টি। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে মাত্র 620টি। আর পদাতিক বাহিনীর ক্ষেত্রে যুদ্ধ ট্যাঙ্ক ছাড়া যুদ্ধ অসম্পূর্ণ। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশের চেয়ে তো ভারতের হাতে বেশি সংখ্যক যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে, সেহেতু হয়তো ভারত যুদ্ধক্ষেত্রে এগিয়ে থাকবে। এর উত্তর হলো না, কারণ ভারতীয় সেনাবাহিনীতে যতগুলো যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তার সবচেয়ে বেশি অংশ মোতায়েন করা থাকে চীনের বর্ডারে এবং বাকিগুলো মোতায়েন করা থাকে পাকিস্তান বর্ডারে। ফলে বাংলাদেশের বর্ডারে তেমন কোনো যুদ্ধ ট্যাঙ্ক মোতায়েন থাকে না। ফলে বাংলাদেশের সাথে যুদ্ধ লাগলে ভারত কখনো বাংলাদেশ সেনাবাহিনীর সাথে টিকতে পারবে না। এছাড়া ভারতীয় সেনাবাহিনী মূর্খ একটি সেনাবাহিনী, তারা গরুর গোমূত্র পান করে থাকে। তবে সেটা যাই হোক, ভারতীয় সেনাবাহিনী অনেক অদক্ষ, তারা কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুদ্ধে টিকতে পারবে না। যদি এই যুদ্ধটি অনেক দীর্ঘ হবে, তারপর আমি এটা কনফিডেন্সের সাথে বলতে পারি যে এই যুদ্ধে বাংলাদেশেরই জয় হবে। বন্ধুরা, এবার আমরা জানবো এই দুই দেশের নৌবাহিনী সম্পর্কে। বন্ধুরা, ভারতীয় নৌবাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম বৃহত্তম শক্তিশালী নৌবাহিনী এবং ভারতীয় নৌবাহিনীতে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনী কিন্তু ব্যাপক শক্তিশালী। পৃথিবীর মধ্যে 30তম অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ নৌবাহিনী দ্বিতীয় বৃহত্তম নৌবাহিনী। ভারতের পরে বাংলাদেশ নৌবাহিনী সবচেয়ে শক্তিশালী। এমনকি বাংলাদেশ নৌবাহিনীতে অসংখ্য যুদ্ধজাহাজ রয়েছে এবং নতুন করে আরো 6টি ফ্রিগেট যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে। এমনকি বাংলাদেশ নৌবাহিনীতে নতুন করে আরো 4টি সাবমেরিন যুক্ত হতে চলেছে। অর্থাৎ নৌবাহিনীর ক্ষেত্রে ভারতকে চ্যালেঞ্জ করতে পারে বাংলাদেশ নৌবাহিনী। ভারতের হাতে যে এয়ারক্রাফট ক্যারিয়ারটি রয়েছে সেটি মূলত সোভিয়েত আমলের।
সে সময় রাশিয়ার ফেলে দেওয়া পুরনো এয়ারক্রাফট ক্যারিয়ারটি কিনে নিয়েছিল ভারত এবং সেটিকে মডিফাই করে আজকে ভারত নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করেছে। যদিও এটি সাইজে অনেক ছোট, তারপরও ভারত দাবি করে যে এটি নাকি এশিয়ার সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার। এয়ারক্রাফট ক্যারিয়ার ছাড়াও ভারতীয় নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে 293টি। এর মধ্যে ডিস্ট্রয়ার রয়েছে 13টি, ফ্রিগেট রয়েছে 14টি, করভেট রয়েছে 18টি এবং সাবমেরিন রয়েছে 18টি এবং প্যাট্রোল ভেসেলস রয়েছে 135টি। কিন্তু ভারতীয় নৌবাহিনীতে কোনো রকম মাইনর অ্যাফেয়ার নেই। ফলে যুদ্ধের সময় ভারতকে অন্যান্য দেশের কাছ থেকে মাইনর অ্যাফেয়ার যুদ্ধজাহাজ ভাড়া করে নিয়ে আসতে হবে। এবার যদি আমরা বাংলাদেশ নৌবাহিনীর কথা বলি, তাহলে বাংলাদেশ নৌবাহিনীর হাতে টোটাল 118টির মতো যুদ্ধজাহাজ রয়েছে। এর মধ্যে ফ্রিগেট রয়েছে 7টি, করভেট রয়েছে 6টি, সাবমেরিন রয়েছে 2টি, প্যাট্রোল ভেসেলস রয়েছে 61টি এবং মাইনর অ্যাফেয়ার রয়েছে 5টি। আর এই মাইনর অ্যাফেয়ারের সক্ষমতায় বাংলাদেশ ভারতের চেয়ে অনেক গুণ এগিয়ে আছে। যুদ্ধক্ষেত্রে মাইন পরিষ্কার করার ক্ষেত্রে বাংলাদেশের মাইনর অ্যাফেয়ার গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে ভারত যদি কখনো নির্মাণ মাইনে নিয়েছে বাংলাদেশকে রোবট দেওয়ার চেষ্টা করে, সেগুলোকে খুব সহজে পরিষ্কার করতে পারবে বাংলাদেশ নৌবাহিনী। ফলে যুদ্ধক্ষেত্রে ভারতের চেয়ে এক ধাপ এগিয়ে থাকবে বাংলাদেশ। যদিও বাংলাদেশ নৌবাহিনী ভারতের চেয়ে অনেক দুর্বল, তারপরেও ভারত কিন্তু তাদের পুরো শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না, কারণ তাদের বেশিরভাগ শক্তি পাকিস্তান ও চীনের বিরুদ্ধে ব্যবহার করতে শেষ হয়ে যায়। আর বাংলাদেশের জনগণ ব্যাপক সাহসী। যদি কখনো ভারতের সাথে আমাদের যুদ্ধ লাগে, তাহলে হয়তো বাংলাদেশ ভারতের বেশ কিছু অঞ্চল দখল করে নেবে। বিশেষ করে ভারতের সিভিল সিস্টার্স ও কলকাতা দখল করে নেবে বাংলাদেশের জনগণ। কারণ বাংলাদেশের জনগণ যদি একবার খেপে যায়, তাহলে ভারতের বাপেরও সক্ষমতা নেই বাংলাদেশকে দখল করা, উল্টো ভারতই দখল হয়ে যাবে। বন্ধুরা, ভারতের সাথে যদি বাংলাদেশের সত্যি সত্যি যুদ্ধ লেগে যায়, তাহলে আপনিও যুদ্ধে নামবেন কিনা বা গাজাওয়াতের হিংস শুরু হলে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারতের অস্বস্তি সৌদি পাকিস্তান চুক্তি শীর্ষক উপসম্পাদকীয়টি লিখেছেন আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আফজাল আহমদ। উপসম্পাদকীয়তে তিনি লিখেন, সৌদি পাকিস্তান নতুন প্রতিরক্ষা চুক্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য আরেকটি অস্বস্তির কারণ হয়ে দেখা দিয়েছে। গত এক বছরের ঘটনাবলিতে এমনিতেই নরেন্দ্র মোদী প্রচন্ড হতাশাগ্রস্ত। এরপর এই চুক্তি মোদীর জন্য মরার উপর খরার ঘা হয়ে দেখা দিয়েছে। গত বছরের 5 আগস্ট বাংলাদেশে ভারতের পুতুল সরকার শেখ হাসিনার পতন ঘটে। এই পতন নরেন্দ্র মোদীকে নীরবে সহ্য করতে হয়েছে। ভারতের জন্য হাসিনার পতন ছিল বড় দুঃসংবাদ। এই ধাক্কা সামলে উঠতে না উঠতেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়াতে হলো ভারতকে। যুদ্ধের শুরুতে ভারতের হাকডাক সপ্তমে পৌঁছেছিল। যুদ্ধ শুরুর আগেই যেন ভারত যুদ্ধ জয় করে ফেলেছে এমন একটা হাবভাব। পেহেলগামের ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত আগ বাড়িয়েই পাকিস্তানে আক্রমণ করে বসে। পাকিস্তানও পাল্টা আক্রমণ চালায়। ভারত পাকিস্তান 4 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর 10 মে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। যুদ্ধে পাকিস্তান ভারতের রাফায়েল সহ 5টি যুদ্ধবিমান ভূপাতিত করে। এই খবরে এক প্রকার মুষড়ে পড়ে ভারত। নরেন্দ্র মোদীর জবান প্রায় আটকে যায়। তাৎক্ষণিক গা ঢাকা দেন মোদী। 5 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর ভারত অস্বীকার করলেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প খবরটি যে সত্য তা মিডিয়াকে জানিয়ে দেন। অবশেষে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। পাকিস্তানের যুদ্ধ জয়ের পাশাপাশি ভারতও জয় দাবি করে, কিন্তু উপযুক্ত প্রমাণ উপস্থাপন করতে তারা ব্যর্থ হয়। বুকে পাথর চাপা দিয়েই যেন পরিস্থিতি নরেন্দ্র মোদীকে সহ্য করতে হয়েছে।
পাকিস্তানের কাছে নাস্তানাবুদ হওয়ার পর ট্রাম্পের 50% শুল্ক আরোপ ভারতকে একেবারে বেদিশা করে দেয়। এক ভুতুড়ে নীরবতা তৈরি হয় ভারতের পোশাক কারখানাগুলোয়। বাণিজ্য বিশ্লেষকদের মতে রাশিয়ার তেল অস্ত্র কেনার জন্য 25% জরিমানা সহ এই চড়া শুল্ক চাপানোটা ভারতীয় পণ্যের উপর এক ধরনের নিষেধাজ্ঞা জারিরই শামিল হয়। টার্গেট, ওয়ালমার্ট, গ্যাপ এবং জারার মতো ব্র্যান্ডের জন্য $16 বিলিয়ন বা $1,600 কোটি মূল্যের যে রেডি টু ওয়ার পোশাক ভারত রপ্তানি করে তার 1/3 তৈরি হয় পোশাক রপ্তানির অন্যতম কেন্দ্র তিরুপপুর শহরে। কিন্তু এই মুহূর্তে নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এই শহরের ব্যবসায়ীরা। এন কৃষ্ণমূর্তির গার্মেন্টস কারখানার মালিক কৃষ্ণমূর্তি বিবিসিকে জানান, তার ক্লায়েন্টরা সমস্ত অর্ডার বন্ধ করে দিয়েছেন। তার কথায় সেপ্টেম্বরের পর থেকে আর কিছু করার থাকবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক, চিংড়ি, রত্ন, গহনা সহ বিভিন্ন পণ্যের রপ্তানিকারক দেশ ভারত। ট্রাম্পের 50% শুল্ক আরোপের সিদ্ধান্তে নরেন্দ্র মোদীর গলায় যেন কাঁটা বিঁধে যায়। কথা বলার শক্তি তিনি হারিয়ে ফেলেন। এত সব যন্ত্রণার পর 17 সেপ্টেম্বর স্বাক্ষরিত সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি মোদীর জন্য আরেকটি চপেটাঘাত। এই চুক্তির ফলে নরেন্দ্র মোদীর অস্বস্তি আরো বেড়ে গেছে। গত বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তিতে সই করেন। এটিকে কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি হিসেবে বলা হয়েছে। চুক্তি অনুযায়ী কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটিকে দুই দেশের উপর আগ্রাসন হিসেবে দেখা হবে। সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে চুক্তিটি সম্পর্কে বলেন, নতুন স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তি বহু বছরের আলোচনার চূড়ান্ত পরিণতি। এই চুক্তির মাধ্যমে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী এবং গভীর সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান একে অন্যকে আলিঙ্গন করেন। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তান এমন এক সময় চুক্তিটি করেছে যার কিছুদিন আগেই পাকিস্তান ভারত 4 দিনের একটি যুদ্ধ হয়। সৌদি আরবে দীর্ঘদিন ধরে পাকিস্তানি সেনারা কাজ করেন। 1960-এর দশক থেকে পাকিস্তান ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা। নতুন কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি কয়েক দশকের পুরনো ও শক্তিশালী প্রতিরক্ষা অংশীদারত্বকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে। গত 17 সেপ্টেম্বর বুধবার যে চুক্তি স্বাক্ষর হয়েছে, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সেরকম একটি অনানুষ্ঠানিক প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় ছিল। চুক্তির পর সৌদি আরব এবং পাকিস্তান উভয় দেশ খুব খুশি। এই চুক্তির পর ভারত যে অখুশি হয়েছে তা দেশটির প্রতিক্রিয়াতেই প্রমাণিত। চুক্তি স্বাক্ষরের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়ায় বলেছে, ভারতের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর এই চুক্তির প্রভাব তারা খতিয়ে দেখবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নরেন্দ্র মোদী সরকার ভারতের জাতীয় স্বার্থ রক্ষা এবং সব ক্ষেত্রে ব্যাপক জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এই চুক্তির পর নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে কংগ্রেসের বক্তব্য গুরুত্বপূর্ণ। কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ তার বক্তব্যে বলেছেন, কূটনীতিতে ব্যক্তিগত রসায়নই শেষ কথা নয়, তা নরেন্দ্র মোদীকে ফের মনে করিয়ে দিল। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের এই কৌশলগত প্রতিরক্ষা চুক্তি কূটনৈতিক দিক থেকে আরো এক বড় ধাক্কা। জয়রাম রমেশের মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার ব্যক্তিগত রসায়নের যে উল্লেখ করেন, কূটনীতিতে তা অর্থহীন। পেহেলগামে যেদিন হামলা হয় সেদিন নরেন্দ্র মোদী সৌদি আরবে ছিলেন। পাকিস্তানের সঙ্গে সেই সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি সেরে ফেলেছে। অপারেশন সিঁদুরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেছেন। নরেন্দ্র মোদী ঘটা করে চীন সফর করলেন। তারপরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিং এ গোপন সামরিক ভবনের দরজা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির জন্য খুলে দিলেন। প্রতিটি ঘটনাই ভারতের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের। এসব ঘটনা প্রমাণ করে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত রসায়নের কূটনীতি কতটা ব্যর্থ। সৌদি পাকিস্তান স্বাক্ষরিত এই চুক্তি ভারতের দুশ্চিন্তা বাড়িয়েছে। চুক্তিতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দুই দেশের কেউ আক্রান্ত হলে তা দুই দেশের উপরই আগ্রাসন হিসেবে গণ্য হবে। এসব বিষয়ই ভারতের উদ্বেগের কারণ। অর্থাৎ এক দেশের উপর আক্রমণ হলে অন্য দেশও সেটিকে নিজের উপর আক্রমণ হিসেবে বিবেচনা
করবে। এখন যদি সৌদি আরবের উপর হামলা হয় তাহলে তা উভয় দেশের উপর হামলা হিসেবে বিবেচিত হবে। উভয় দেশের স্থল, বিমান ও নৌবাহিনী এখন আরো বেশি সহযোগিতা করবে এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান করবে। পারমাণবিক দেশ হওয়ায় পাকিস্তান সৌদি আরবের জন্য একটি নিরাপত্তা গ্যারান্টি হিসেবেও কাজ করবে। পাকিস্তানি কূটনীতিক মালিহা লোধি এই চুক্তির পর বলেছেন, এটা অন্যান্য আরব দেশের জন্য দরজা খুলে দিয়েছে। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এটি যেমন গুরুত্বপূর্ণ মাইলফলক, তেমনি চুক্তিটির ফলে সৌদি আরবের কাছ থেকে জ্বালানি এবং আর্থিক নিরাপত্তা পাওয়ারও সুযোগ সৃষ্টি হয়েছে। আর্থিক সুযোগ পাকিস্তানের সামর্থ্যকে শক্তিশালী করবে। গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াইয়ের পটভূমিতে এবং বর্তমান বৈশ্বিক ও রাজনৈতিক পরিবেশে সৌদি আরবের জন্য এই চুক্তি গুরুত্বপূর্ণ। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলায় আরব বিশ্বে অস্থিরতা তৈরি হয়েছে। এই ক্ষেত্রেও চুক্তিটি নিরাপত্তা নিশ্চয়তা সৃষ্টিতে ভূমিকা রাখবে। অর্থনৈতিক সংকটের সময় পাকিস্তানকে বহুবার সাহায্য করেছে সৌদি আরব। বিনিময়ে পাকিস্তান সৌদি আরবকে নিরাপত্তা সহযোগিতা দিয়েছে। দুদেশ সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং উভয়ের মধ্যে শক্তিশালী ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সৌদি আরব এর আগে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বড় ভাই সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে রাজনৈতিক আশ্রয় রেখেছে বহু বছর। চুক্তির ফলে পাকিস্তান সৌদি আরবের কাছ থেকে এখন অনেক বড় সুবিধা পাবে। জ্বালানির নিরাপত্তা তো আছেই। পাকিস্তান এখন সৌদি আরবের অর্থ সহায়তা ব্যবহার করে তাদের প্রয়োজনীয় আমেরিকান অস্ত্র কিনতে পারে। বর্তমান ট্রাম্প প্রশাসনও পাকিস্তানে অস্ত্র বিক্রি করতে আগ্রহী। তাছাড়া প্রতিবেশী ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের 7 গুণের বেশি। এই পরিস্থিতিতে সৌদি আরব থেকে অর্থ সাহায্য পেলে পাকিস্তান অনেকটা ভারসাম্য আনতে পারবে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ভারতকে এখন ভাবতে হবে, কারণ সৌদি আরব এই ক্ষেত্রে পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন করবে। তাছাড়া লাখ লাখ ভারতীয় সৌদি আরবে কাজ করেন, তাদের কথাও ভারতকে ভাবতে হবে। সৌদিতে প্রবাসী ভারতীয়দের স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটি ভারত না ভেবে পারবে না। সৌদি পাকিস্তান চুক্তিটি মধ্যপ্রাচ্য পারমাণবিক নিরাপত্তার হিসাবও বদলে দিতে পারে। প্রয়োজন দেখা দিলে পাকিস্তান পারমাণবিক সহযোগিতা নিয়ে সৌদি আরবের পাশে দাঁড়াবে। গত 9 সেপ্টেম্বর কাতারে হামলার মধ্য দিয়ে ইসরায়েল কার্যত যে কোনো আরব দেশে আগ্রাসন চালানোর হুমকি দিয়ে রেখেছে। এর আগে ইসরায়েল পাকিস্তানকে মোকাবিলায় ভারতের সঙ্গে কাজ করার কথা বলেছে। ফলে পাকিস্তান এবং সৌদি আরবকে তার নিরাপত্তা স্বার্থের কথা নিজেদের মতো করে ভাবতে হবে। শুধু মার্কিন নিরাপত্তার উপর ভরসা করাটা উচিত হবে না। তাই সহজভাবে দেখলে এটাই বলা যায়, সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি এই অঞ্চলে ভারসাম্য নিয়ে আসবে। ভারত কিংবা নরেন্দ্র মোদী একে যত পাকা চোখেই দেখুন না কেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। স্বাধীন সার্বভৌম দেশ। আর ভারতের অনেক মিডিয়াতে মাঝে মধ্যে দেখা যায় তারা খবর প্রকাশ করে তারা মাত্র একদিনের মধ্যেই পুরো বাংলাদেশ দখল করে ফেলবে। এমনকি তারা বাংলাদেশের রংপুর ও চট্টগ্রামকে আলাদা করে নেবে। এখন প্রশ্ন হলো, ভারত কি চাইলে বাংলাদেশকে দখল করে নিতে পারবে? বাংলাদেশের সামরিক সক্ষমতা কেমন, বা বাংলাদেশ সেনাবাহিনী কতটা শক্তিশালী, এবং 2025 সালে এসে যদি ভারত বাংলাদেশ যুদ্ধ লাগে তাহলে কি ঘটবে? বাংলাদেশ কি পারবে ভারতকে মোকাবেলা করতে? সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। এই ভিডিওটিতে ভারত ও বাংলাদেশের সামরিক সক্ষমতা একদম নিরপেক্ষভাবে তুলে ধরা হয়েছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভারত পৃথিবীর 4র্থ শক্তিশালী দেশ এবং ভারতীয় বিমান বাহিনী ব্যাপক শক্তিশালী। আপনারা হয়তো জানেন যে ভারতীয় বিমান বাহিনীতে রাফেলের মতো উন্নত ফাইটার জেট রয়েছে। ভারতীয় বিমান বাহিনীতে 36টি রাফেল যুদ্ধবিমান রয়েছে, যেগুলো ভারতীয় বিমান বাহিনীকে করেছে আরো বেশি শক্তিশালী। আর এই রাফেল যুদ্ধবিমানই ভারতের সব থেকে উন্নত ফাইটার জেট। যদিও কিছুদিন আগে যখন পাকিস্তানের সাথে ভারতের আকাশ যুদ্ধ শুরু হয়েছিল, তখন কিন্তু 3টি ভারতীয় রাফেলকে সন্ধান করেছিল পাকিস্তান। চীনের তৈরি জেটেন্সি ফাইটার জেট তখন সারা পৃথিবী জুড়ে আলোচনায় আসে। যদিও ভারত স্বীকার করছিল না যে তাদের রাফেল হারিয়েছে, কিন্তু রাফেল প্রস্তুতকারক দেশ ফ্রান্সই স্বীকার করেছিল তাদের রাফেল যুদ্ধবিমান হারিয়েছে ভারত। এবং ফ্রান্স এটাও দাবি করে যে মূলত পাইলটের ভুলের কারণেই রাফেল যুদ্ধবিমান হারাতে হয়েছে। ভারতের হাতে রাফেল ছাড়াও আরো অনেক অত্যাধুনিক ফাইটার জেট রয়েছে। ভারতের হাতে টোটাল এয়ার
এয়ারক্রাফট আছে 2229টি। এর মধ্যে ফাইটার জেট রয়েছে মাত্র 513টি। রাফেল ছাড়াও ভারতের হাতে সুখোই 30 MKI, তেজাস, MiG-29, মিরাজ 2000 এবং MiG-21 এর মতো ফাইটার জেট রয়েছে। যদিও এগুলো অনেক পুরনো ফাইটার জেট, তারপরে ভারত এগুলোকে রিপ্লেস করেনি। বলা যায় যে ভারত এখনো ব্রিটিশ আমলের ফাইটার জেট ব্যবহার করে। এবার আমরা বাংলাদেশ এয়ারফোর্স সম্পর্কে জানবো। বন্ধুরা, বাংলাদেশের সবচেয়ে উন্নত ফাইটার জেট হলো MiG-29, যেটা সোভিয়েত ইউনিয়নের তৈরি। MiG-29 ডবল ইঞ্জিন বিশিষ্ট ফাইটার জেট হলেও এগুলো সোভিয়েত আমলের তৈরি এবং এগুলো বেশ পুরনো একটি ফাইটার জেট। বাংলাদেশের হাতে টোটাল 8টির মতো MiG-29 ফাইটার জেট রয়েছে, আর এগুলো 4 জেনারেশনের ফাইটার জেট। বর্তমানে বাংলাদেশের হাতে 8টি MiG-29 এর মধ্যে 2টি নষ্ট এবং বাকি 6টি ঠিক আছে। MiG-29 ছাড়াও বাংলাদেশ বিমানবাহিনীর হাতে চিনুক F7 রয়েছে আরো 36টি। যদিও এই ফাইটার জেট গুলো 60-এর দশকের, তারপরেও এখনো কিন্তু বাংলাদেশ এই ধরনের ফাইটার জেট অপারেট করে থাকে। এই তো কিছুদিন আগে মাইলস্টোন স্কুলের উপরে বাংলাদেশের একটি F7 DJI মডেলের ফাইটার জেট ক্র্যাশ করে। যদিও সেটি প্রশিক্ষণ মডেলের ছিল, তারপরেও কিন্তু অনেক পুরনো হওয়ার কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। আমরা যদি এবার বিমান সক্ষমতার কথা বলি ভারত ও বাংলাদেশের মধ্যে, তাহলে ভারতের চেয়ে 100 বছর পিছিয়ে আছে বাংলাদেশ। আকাশ যুদ্ধে বাংলাদেশ কখনোই ভারতের সাথে টিকতে পারবে না। কিন্তু শুধুমাত্র বিমান বাহিনীতে কখনোই একটি দেশের ভূখণ্ড দখল করা সম্ভব নয়। হয়তো ভারত বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করতে পারবে, কিন্তু কোনো এলাকা দখল করতে পারবে না। আর কোনো এলাকা দখল করতে হলে প্রয়োজন হবে সেনাবাহিনীর। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে তুলনা করব। বন্ধুরা, পদাতিক বাহিনী বা সেনাবাহিনীর কথা বললে ভারতের চেয়ে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি দক্ষ এবং শক্তিশালী। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করেছে এবং বিশ্বের 56টি দেশে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষা মিশন পরিচালনা করেছে। এবং ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা অনেক দুর্বল। ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা নেই বাংলাদেশ সেনাবাহিনীকে মোকাবেলা করার। সামান্য বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির হাতে মাঝে মধ্যে মার খায় ভারতীয় বর্ডার গার্ড। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে টোটাল 14,55,550 জন অ্যাক্টিভ সৈন্য রয়েছে, যা চীনের পরে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী। যদিও ভারতীয় সেনাবাহিনী সংখ্যার দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয়তম, কিন্তু দক্ষতার দিক থেকে 100তম অবস্থানেও নেই। আপনারা হয়তো জানেন যে ভারতীয় সেনাবাহিনী একটি নেশাগ্রস্ত সেনাবাহিনী, তারা সবসময় মদ খায়। যদি কখনো ভারত পাকিস্তান যুদ্ধ লাগার মতো অবস্থা তৈরি হয়, তখনই কিন্তু ভারতীয় সেনাবাহিনী লেজ গুটিয়ে পালিয়ে যায়। আজ পর্যন্ত কোনো যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করতে পারেনি ভারতীয় সেনাবাহিনী। এমনকি বাংলাদেশের সাথে বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছে ভারত। 2001 সালে বাংলাদেশ বর্ডার গার্ডের সাথে যুদ্ধে জড়িয়েছিল ভারতীয় বর্ডার গার্ড। সেটা ঘটেছিল 2001 সালে এবং সেটা বনাইমানি যুদ্ধ নামে পরিচিত। সেখানেও কিন্তু ভারতের ব্যাপক পরাজয় ঘটেছিল বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে। অন্যদিকে বর্তমানে বাংলাদেশের সৈন্য সংখ্যা 2,10,000 এবং প্যারামিলিটারি সৈন্য সংখ্যা প্রায় 68 লক্ষ, যেটি পৃথিবীর বৃহত্তম সেনাবাহিনী। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে টোটাল যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,201টি। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে মাত্র 620টি। আর পদাতিক বাহিনীর ক্ষেত্রে যুদ্ধ ট্যাঙ্ক ছাড়া যুদ্ধ অসম্পূর্ণ। এখন আপনার মনে প্রশ্ন রাখতে পারে যে বাংলাদেশের চেয়ে তো ভারতের হাতে বেশি সংখ্যক যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে, সেহেতু হয়তো ভারত যুদ্ধক্ষেত্রে এগিয়ে থাকবে। এর উত্তর হলো না, কারণ ভারতীয় সেনাবাহিনীতে যতগুলো যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তার সবচেয়ে বেশি অংশ মোতায়েন করা থাকে চীনের বর্ডারে এবং বাকিগুলো মোতায়েন করা থাকে পাকিস্তান বর্ডারে। ফলে বাংলাদেশের বর্ডারে তেমন কোনো যুদ্ধ ট্যাঙ্ক মোতায়েন থাকে না। ফলে বাংলাদেশের সাথে যুদ্ধ লাগলে ভারত কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে টিকতে পারবে না। এছাড়া ভারতীয় সেনাবাহিনী মূর্খ একটি সেনাবাহিনী, তারা গরুর গোমূত্র পান করে থাকে। তবে সেটা যাই হোক, ভারতীয় সেনাবাহিনী অনেক অদক্ষ, তারা কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুদ্ধে টিকতে পারবে না। যদি এই যুদ্ধটি অনেক দীর্ঘ হবে, তারপর আমি এটা কনফিডেন্সের সাথে বলতে পারি যে এই যুদ্ধে বাংলাদেশেরই জয় হবে। বন্ধুরা, এবার আমরা জানবো এই দুই দেশের নৌবাহিনী সম্পর্কে। বন্ধুরা, ভারতীয় নৌবাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম বৃহত্তম শক্তিশালী নৌবাহিনী এবং ভারতীয় নৌবাহিনীতে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনী কিন্তু ব্যাপক শক্তিশালী। পৃথিবীর মধ্যে 30তম অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ নৌবাহিনী দ্বিতীয় বৃহত্তম নৌবাহিনী। ভারতের পরে বাংলাদেশ নৌবাহিনী সবচেয়ে শক্তিশালী। এমনকি বাংলাদেশ নৌবাহিনীতে অসংখ্য যুদ্ধজাহাজ রয়েছে এবং নতুন করে আরো 6টি ফ্রিগেট যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে। এমনকি বাংলাদেশ নৌবাহিনীতে নতুন করে আরো 4টি সাবমেরিন যুক্ত হতে চলেছে। অর্থাৎ নৌবাহিনীর ক্ষেত্রে ভারতকে চ্যালেঞ্জ করতে পারে বাংলাদেশ নৌবাহিনী। ভারতের হাতে যে এয়ারক্রাফট ক্যারিয়ারটি রয়েছে সেটি মূলত সোভিয়েত আমলের।
সেই সময় রাশিয়ার ফেলে দেওয়া পুরনো এয়ারক্রাফট ক্যারিয়ারটি কিনে নিয়েছিল ভারত এবং সেটিকে মডিফাই করে আজকে ভারত নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করেছে। যদিও এটি সাইজে অনেক ছোট, তারপরও ভারত দাবি করে যে এটি নাকি এশিয়ার সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার। এয়ারক্রাফট ক্যারিয়ার ছাড়াও ভারতীয় নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে 293টি। এর মধ্যে ডিস্ট্রয়ার রয়েছে 13টি, ফ্রিগেট রয়েছে 14টি, করভেট রয়েছে 18টি এবং সাবমেরিন রয়েছে 18টি এবং প্যাট্রোল ভেসেলস রয়েছে 135টি। কিন্তু ভারতীয় নৌবাহিনীতে কোনো রকম মাইনর অ্যাফেয়ার নেই। ফলে যুদ্ধের সময় ভারতকে অন্যান্য দেশের কাছ থেকে মাইনর অ্যাফেয়ার যুদ্ধজাহাজ ভাড়া করে নিয়ে আসতে হবে। এবার যদি আমরা বাংলাদেশ নৌবাহিনীর কথা বলি, তাহলে বাংলাদেশ নৌবাহিনীর হাতে টোটাল 118টির মতো যুদ্ধজাহাজ রয়েছে। এর মধ্যে ফ্রিগেট রয়েছে 7টি, করভেট রয়েছে 6টি, সাবমেরিন রয়েছে 2টি, প্যাট্রোল ভেসেলস রয়েছে 61টি এবং মাইনর অ্যাফেয়ার রয়েছে 5টি। আর এই মাইনর অ্যাফেয়ারের সক্ষমতায় বাংলাদেশ ভারতের চেয়ে অনেক গুণ এগিয়ে আছে। যুদ্ধক্ষেত্রে মাইন পরিষ্কার করার ক্ষেত্রে বাংলাদেশের মাইনর অ্যাফেয়ার গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে ভারত যদি কখনো নেভার মাইন নিয়েছে বাংলাদেশকে নৌবহর দেওয়ার চেষ্টা করে, সেগুলোকে খুব সহজেই পরিষ্কার করতে পারবে বাংলাদেশ নৌবাহিনী। ফলে যুদ্ধক্ষেত্রে ভারতের চেয়ে এক ধাপ এগিয়ে থাকবে বাংলাদেশ। যদিও বাংলাদেশ নৌবাহিনী ভারতের চেয়ে অনেক দুর্বল, তারপরেও ভারত কিন্তু তাদের পুরো শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না, কারণ তাদের বেশিরভাগ শক্তি পাকিস্তান ও চীনের বিরুদ্ধে ব্যবহার করতে শেষ হয়ে যায়। আর বাংলাদেশের জনগণ ব্যাপক সাহসী। যদি কখনো ভারতের সাথে আমাদের যুদ্ধ লাগে, তাহলে হয়তো বাংলাদেশ ভারতের বেশ কিছু অঞ্চল দখল করে নেবে। বিশেষ করে ভারতের সিভিল সিস্টার্স ও কলকাতা দখল করে নেবে বাংলাদেশের জনগণ। কারণ বাংলাদেশের জনগণ যদি একবার খেপে যায়, তাহলে ভারতের বাপেরও সক্ষমতা নেই বাংলাদেশকে দখল করা, উল্টো ভারতই দখল হয়ে যাবে। বন্ধুরা, ভারতের সাথে যদি বাংলাদেশের সত্যি সত্যি যুদ্ধ লেগে যায়, তাহলে আপনিও যুদ্ধে নামবেন কিনা, বা গাজাওয়াতে হিংস শুরু হলে